পর ভেতরে ঢুকতে পারলো নীলারা সবাই। সামনে নাচের প্রোগ্রামে নাম লেখাতে এসে কিছু সময় দাঁড়ানোর পর ভেতরে ঢুকতে পারলো নীলারা সবাই। সেখানে আগে থেকেই আরো অনেক মেয়ে এবং ছেলেরা উপস্থিত রয়েছে নাম লেখানোর জন্য। সামনে থেকে দুজন সরে যাওয়ায় সামনাসামনি একজনকে দেখে থমকে দাঁড়ায় নীলা। সে হয়তো জীবনের প্রথম ক্রাশটা খেয়ে নিল। সামনে দাঁড়িয়ে আছে তার পরিচিত কয়েকটি মুখ, তবে সবাইকে উপেক্ষা করে তার দৃষ্টি শুধু একজনের মধ্যেই নিবদ্ধ। সামনে দুজন ছেলে চেয়ারে বসে আছে, তাদের পাশে আরো দুজন ছেলে দাঁড়িয়ে আছে। অপর পাশের দুজনের মধ্যে একজন ফাইলে কিছু একটা চেক করছে এবং একটু পর পর তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে মাথা এবং হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু একটা বলছে। আকাশি রঙের একটি শার্ট, সাথে সাদা রঙের প্যান্ট, হাতে একটি গোল্ডেন ওয়াচ চিকচিক করছে। চুলগুলো হাত দিয়ে বারবার ঠিক করার চেষ্টা করছে, তবে অবাধ্য চুলগুলো যেন পণ করেছে, তারা কপালেই থাকবে। ব্যক্তিটি বারংবার বৃথা চেষ্টা করে যাচ্ছে চুলগুলোকে ঠিক করার। আচ্ছা, এই সুদর্শন পুরুষটির রূপে যে রমণীরা ঘায়েল হয়ে পড়েছে তা কি সে জানে? হয়তো জানে না। জানলে কি কখনো এই রূপে তাদের সামনে আসতো? মোটেও না। নীলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনে দাঁড়িয়ে থাকা সাইফান নামক সুদর্শন পুরুষটির পানে, মানে তার অনাকাঙ্ক্ষিত বিয়ে হওয়া কয়েক ঘন্টার স্বামী। পুরুষটি কি আজকে তাকে ঘায়েল করে মেরে ফেলার চুক্তি করেছে? সে শত চেষ্টা করেও নিজের অবাধ্য চোখ ফেরাতে পারছে না এই পুরুষটির থেকে। পরক্ষণে কিছু একটা মনে হতেই নীলা আশেপাশে তাকায়। এই রুমে হাতে গোনা ৮ থেকে ১০ জন ছেলে আছে, বাকি সব মেয়ে। নীলা মেয়েগুলোর দৃষ্টি অনুসরণ করে দেখে। তারা সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষটিকে দেখে যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। তা দেখে নীলার বেশ রাগ হচ্ছে। আচ্ছা, সে এখন রাগ করছে কেন? একটু আগে সে নিজেও তো সাইফানের দিকে তাকিয়েছিল, তাহলে সে কি মেয়েগুলোকে হিংসে করছে? কেন হিংসে করছে? মেয়েগুলো সাইফানের দিকে তাকিয়ে আছে এই কারণে? তখনই নীলার মস্তিষ্কে হানা দিয়ে উঠল, সাইফান তো তার স্বামী, যেই সেই স্বামী নয়, একদম তিন কবুল বলে বিয়ে করার স্বামী, বলতে গেলে তার একমাত্র হালাল পুরুষ, শুধুমাত্র তার ব্যক্তিগত পুরুষ। আর তার সেই ব্যক্তিগত হালাল পুরুষ, হালাল স্বামীকে মেয়েগুলো এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছে। পরক্ষণেই সে ভাবল, আচ্ছা, উনি কি আমাকে ওনার বউরূপে স্বীকৃতি দেবেন? আর কিছু ভাবতে পারলো না নীলা। সিনথিয়ার কথার তার ভাবনার ফাটল ঘটল। সিনথিয়া নীলাকে উদ্দেশ্য করে শুধালো, কিরে নিশি, চল, আমাদের নাম লেখাতে দেরি হবে তো। সিনথিয়ার কথায় জবাবে নীলা সাইফানের দিকে তাকিয়ে বলে, তোরা নাম লেখাবি তো আমার কি কাজ? পরিচিত কণ্ঠের স্বর শুনে ফাইল থেকে মাথা উঠিয়ে তাকায় সাইফান। নীলা এখনো তার দিকেই তাকিয়ে। সাইফান নীলার দিকে তাকাতেই চোখাচোখি হয়ে যায় দুজনের। সাইফান তুর্যের সাথে দাঁড়িয়ে ভার্সিটির স্টুডেন্টের নামের তালিকার ব্যাপারে কথা বলছিল। নীলাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসে সাইফান। তা দেখে সাথে সাথেই চোখ সরিয়ে নেয় নীলা। সাইফান এগিয়ে আসে নীলাদের দিকে। পিহু নিজের ভাইয়াকে দেখে আবেগী সুরে বলে, ভাইয়া, তুমি এখানে? তাহলে তো খুব ভালোই হয়েছে। তা তো বুঝলাম, তবে তোরা এখানে কি করছিস? নাম লেখাতে এসেছিস নাকি নাচে? হ্যাঁ ভাইয়া, আমি আর সিনথিয়া নাচে নাম লেখাতে এসেছি। পিহু কথা শুনে সাইফান নীলার দিকে তাকিয়ে কিছু জানতে চাওয়ার স্বরে শুধালো, তাহলে মিস নিশিরাত এখানে কি করছো, তাও আবার তোদের সাথে? সাইফানের কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে যায় পিহু আর সিনথিয়া দুজনেই। সাইফানের কথা কর্ণগোচর হয়ে যেতেই চোখ ছোট ছোট করে সাইফানের দিকে তাকায় নীলা। নীলা বেশ বুঝতে পারছে কথাটা তাকে টিটকেরি মেরে বলা হয়েছে, তবুও নীলা চুপ করে রইল। সিনথিয়া প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে সাইফানকে প্রশ্ন করে, নিশির রাত কে ভাইয়া? সাইফান ঠোঁটের কোণে টেডি স্মাইল রেখে নীলার দিক থেকে চোখটা সরিয়ে
সিনথিয়ার দিকে তাকায়। সাইফান নীলাকে শোনানোর জন্য সিনথিয়াকে উদ্দেশ্য করে একটু জোরেই বলে, কে আবার? আপনার সব গুণ সম্পন্ন প্রিয় বান্ধবী নিশিতা আফরিন নীলাকে বলেছি। সাইফানের কথা শুনে মুখ হা হয়ে যায় সিনথিয়া এবং পিহুর। পিহু সাইফানের পানে দেখে বলে, ভাইয়া তুমিও অন্তত নিশিতাকে নিয়ে মজা করো না। পিহুর পুরো বাক্য শেষ হওয়ার আগেই নীলার রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সাইফানকে বলে ফেলে, যত যাই হোক আমি যেমনই হই আপনাকে কিন্তু এই নিশির রাতের সাথেই থাকতে হবে। নীলার কথা সাইফানের ঠোঁটের কোণে টেডি স্মাইলটা সম্পূর্ণ মুখে ছড়িয়ে গিয়ে তৃপ্তিপূর্ণ হাসিতে রূপান্তরিত হয়। নীলা নিজেও বুঝতে পারছে না রাগের মাথায় সে কি বলে ফেলেছে। নীলার কথা শুনে চোখ গোল গোল হয়ে আসে সিনথিয়ার এবং পিহুরও। সিনথিয়া নিজের কৌতূহল দমাতে না পেরে বলেই ফেলে, সাইফান ভাইয়াকে তো তোর সাথে থাকতে হবে মানে? এটার মানে কি? সিনথিয়ার কথায় ঘোর থেকে বেরিয়ে আসে নীলা। ঘোর ভাঙে তার। সে কি বলতে কি বলে ফেলেছে তা ভেবে এখন নিজের মাথা নিজেরই ফাটাতে চাচ্ছে নীলা। নীলা আমতা আমতা করে কিছু বলতে যাবে, তার আগেই শোনা যায় সাইফানের দম ফাটানো হাসির শব্দ। নীলার সামনে তাকাতেই দেখে সাইফান নিজের এক হাত দিয়ে পেটটা চেপে ধরে হেসে যাচ্ছে। হাসি যেন থামছে না তার। তা দেখে গা জ্বলে যাচ্ছে নীলার। নীলা পিহুকে বলে, পিহু তোর ভাইকে কিছু বলে দে, না হয় আমার হাতে খুন হবে কোনো একদিন তোর ভাই। পিহু নীলা আর সাইফানের কারণে মাইনকার চিপায় পড়ে গেছে। পিহু সাইফানের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। সাইফান তা দেখে হাসি থামিয়ে নীলার উদ্দেশ্যে শুধালো, ঠিক আছে আর বলবো না। এদের সবার কথোপকথন শুনে এই দিকে এগিয়ে আসে ইকবাল, সিয়াম, রাইহান। আর সিয়াম সিনথিয়াকে দেখে দুষ্টু স্বরে বলে, কেমন আছেন আমাদের না হওয়া ভাবি? সিয়ামকে এভাবে কথা বলতে দেখে সিনথিয়া বিরক্তি নিয়ে বলে, ভালো আছি আমার না হওয়া দেবর জি। সিনথিয়ার বলতে দেরি, তবে সবার একসাথে অট্টহাসিতে মেতে উঠতে দেরি হয়নি। ইকবাল হাসতে হাসতে বলে উঠল, আপনি কি জানেন আমার না হওয়া ভাবি আপনার না হওয়া জামাই 5 দিন পর পুনরায় বিদেশে পাড়ি জমাবে? ইকবালের কথা শেষ হতে না হতেই রাইহান চাপ্পড় মারে ইকবালের মাথায়। রাইহান রাগী ভাব ধরে বলে, ইকবালার বাচ্চা, আজকে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। একবার শুধু বের হয় এখান থেকে। ইকবালের কথায় সেখান থেকে আবারও হাসির রোল পড়ে যায়। ইতিমধ্যে সেখান থেকে সবাই নাম লিখিয়ে চলে গেছে। পিহু আর সিনথিয়াও নিজেদের নাম লিখিয়েছে তো লিখিয়েছেই, সাথে নীলার নামও জোর করে লিখিয়েছে নাচে পারফরমেন্স করার জন্য। আর পিহু আর সিনথিয়াকে সাহায্য করেছে মোনা আর জেরিন। একটু আগেই মোনা আর জেরিন চলে এসেছে নাটক বিভাগে নাম লিখিয়ে। তাদের জোড়াজুড়িতে বাধ্য হয়ে নাম লিখিয়েছে নীলা। আজকে থেকে শুরু হবে তাদের নাচের ও নাটকের রিহার্সাল। লাঞ্চ ব্রেক শেষ হওয়ার পরে তাদের কাজ শেষ হতেই একে অপরের সাংস্কৃতিক ক্লাব থেকে বেরিয়ে যায় সবাই। নীলা খেয়াল করে দেখে সে তার ফোনটি ক্লাবেই রেখে এসেছে। নীলা মোনাদেরকে বলে, এই তোরা ক্যান্টিনে আমার জন্য অপেক্ষা কর, আমি আমার ফোনটা নিয়ে আসছি। বলেই নীলা পুনরায় হাঁটা ধরে সাংস্কৃতিক ক্লাবের দিকে। নীলা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে ক্লাবের দিকে এবং এদিকে সেদিকে তাকিয়ে মনে মনে ভাবছে, একটু আগের না এখানে কত মানুষ ছিল, এখন তারা কোথায় গেল? জায়গাটা এখন বেশ নিস্তব্ধ হয়ে রয়েছে। দেখে বোঝার উপায় নেই যে একটু আগে এই ক্লাবটা মানুষে গিজগিজ করছিল। নীলা ক্লাবের ভেতরে ঢোকে নাচ বিভাগের রুমের সামনে গিয়ে দাঁড়ায়। নীলা দুরু দুরু বুকে নাচ বিভাগের রুমের দরজাটা ঠেলে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকে সামনে তার দিকে তাকাতেই টাসকি খেয়ে যায় নীলা। কেননা সামনের চেয়ারের উপরে বসে বসে ফাইল থেকে সকল ছাত্র ছাত্রীদের নাম ওঠাচ্ছে সাইফান।
সাইফানকে দেখে কিছুটা বিব্রত বোধ করে নীলা। তারা এখন একটি জনমানবহীন ক্লাবে একটি বন্ধ রুমের ভেতরে অবস্থান করছে। এই অবস্থায় তাদের দুজনকে যদি কেউ এখানে দেখে ফেলে তাহলে বিষয়টা কিছুতেই ভালো দেখাবে না। নীলা মনে মনে ভাবলো সে বেশি কথা বাড়াবে না, ফোনটা নিয়েই চলে যাবে এখান থেকে। যেই ভাবা সেই কাজ। সে এগিয়ে গেল সাইফানের টেবিলের কাছে। দরজা খোলার শব্দ পেয়েই সামনে তাকিয়েছিল সাইফান। নীলাকে দেখে সে অবাক হয়নি, হয়তো জানতো নীলা এখানে আসবে, তাই সে এখানেই অপেক্ষা করছে। সাইফান নীলার দিকে তাকাতেই পুনরায় দৃষ্টিতে দৃষ্টি মিলে যায় দুজনের। এতে করে নীলা আরো অস্বস্তিতে পড়ে যায়। নীলাকে এভাবে বিব্রত বোধ করতে দেখে বাঁকা হাসে সাইফান। নীলা সাইফানের টেবিলের কাছে এসে সাইফানকে কিছু না বলে নিজের ফোনটা খুঁজতে থাকে। নীলাকে হয়রান হয়ে কিছু খুঁজতে দেখে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে সাইফান বলে, কিছু খুঁজছেন নাকি ম্যাডাম? সাইফানের প্রশ্ন এড়াতে নীলা নিজের ফোনটা আরো বেশি করে খুঁজতে লাগলো। আজ সে মনে মনে ভেবে নিয়েছে সাইফানের সাথে কোনো প্রকার কথা বলবে না। নিজের প্রশ্নের উত্তর না পেয়ে সাইফান পুনরায় শুধালো, কি হলো ম্যাডাম, কিছু কি খুঁজছেন নাকি? এরপরও নীলা মুখ ফুটে একটি শব্দও বের করলো না। তা দেখে সাইফান নীলার দিক থেকে চোখ সরিয়ে ফাইলে চোখ রেখে বলে, বাই এনি চান্স আপনি কি আপনার ফোনটা খুঁজছেন? সাইফানের কথা কর্ণকুহরে যেতেই তিরিং করে গতিতে চোখ তুলে তাকায় নীলা সাইফানের পানে। সাইফান জানতো নীলা এইরকমই রিয়াকশন দিবে, তাই সে ফাইলের ভেতরে চোখ রেখে প্রশস্ত হাসে। নীলা সাইফানের দিকে তাকাতেই দেখে ব্যাটা মনোযোগ দিয়ে ফাইলে কি যেন একটা দেখছে। তা দেখে গা পিত্তি জ্বলে ওঠে নীলার। নীলার রেগে মেগে দাঁত কিড়মিড় করতে করতে বলে, আমার ফোন কেন নিয়েছেন আপনি? ভালোই ভালোই আমার ফোনটা দিয়ে দিন। সাইফান ফাইল থেকে চোখটা উঠিয়ে নীলার চোখ বরাবর তাকালো, টেডি স্মাইল দিয়ে শুধালো, যাক বাবা, আমি কেন আমার আপনার ফোন নিতে যাব? আমি জানি ফোন আপনার কাছেই আছে, না হয় আপনি ফোনের কথা বলতেন না। আমার কাছে কোনো ফোন নেই, আমি ভালো করে বলছি আমার। ব্যাস। আর কিছু বলার আগেই সাইফান কিছুটা রাগী ভাব নিয়েই বলে, একটু আগে আমিও ভালো করে বলেছিলাম, আপনি শুনেছিলেন আমার কথা? এখন তো ভালো করে বলেছি, এবার ফোনটা দিয়ে দিন। দিয়ে দিব, তার আগে বলেন আপনি তখন কি বলছিলেন? নীলা কিছু ভাববার মতো করে বলে, কি বলছিলাম মনে নেই তো? আপনি বলছিলেন না আমাকে নাকি আপনার সাথেই থাকতে হবে, তখন এটা কেন বলছিলেন? সাইফানের কথায় নীলা রেগে মেগে ফুঁসে উঠে বলে, তখন আপনি আমাকে নিশির রাত কেন বলেছেন? ওটা তো আমি মজা করে বলেছি, আমি জানতাম নাকি যে আপনি রেগে যাবেন। সব বলা শেষ, এখন আমার ফোনটা দিয়ে দিন। নীলা বলা শেষ হতেই সাইফান উঠে দাঁড়ায় বসা থেকে। সাইফান নীলার দিকে এগোতে এগোতে বলে, আপনি তখন বারংবার আমার দিকে আর বাকি মেয়েগুলোর দিকে তাকিয়ে কি দেখছিলেন? নে, হয়ে গেল, এই বজ্জাত লোক এইসব কখন দেখলো? এবার আমি কি বলবো? আমি কি বলে দিব ওই মেয়েগুলো আপনাকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল? না না, এইসব বলা যাবে না। কথাগুলো আপন মনে বিড়বিড় করলো নীলা। সাইফান এবার নীলা কথাগুলো আপন মনেই বিড়বিড় করলো নীলা। সাইফান এবার নীলার বেশ কাছে চলে এসেছে, বলতে গেলে 3 থেকে 4 ইঞ্চি খালি হবে তাদের মধ্যে। সাইফান পূর্বের ন্যায় বলে উঠল, বলেন কেন দেখছিলেন? সাইফান আচমকা বলাই হকচকিয়ে যায় নীলা। নীলাকে দেখে সাইফান তার মুখোমুখি দাঁড়িয়ে আছে, আর একটু কাছে আসলেই তাদের দুই দেহ একটা ধাক্কা লাগবে। নীলা সাইফানকে দূরে রাখার জন্য বলে, সকলে তখন আপনাকে এখানে থাকা সব মেয়েগুলো চোখ দিয়ে গিলে গিলে খাচ্ছিল, আর ওরা কেন আপনাকে ওই রকম দৃষ্টিতে দেখবে? আপনি আমার ব্যক্তিগত হালাল পুরুষ, আপনাকে ওই রকম দৃষ্টিতে দেখার অধিকার শুধুমাত্র আমার আছে, অন্য কারণ না, বুঝেছেন? নীলার বলতে দেরি হবে,
সাইফান নীলার কোমরে 2 হাত জড়িয়ে কাছে আনতে দেরি হয়নি। সাইফান নিজের শক্তপোক্ত 2 হাত দিয়ে নীলার মসৃণ মাখনের মতো কোমরটা চেপে নিজের বুকে এনে ফেলেছে। এই কয়েক সেকেন্ডে কি হলো তা ঠাউর করতে পারল না নীলা। এত গভীর স্পর্শে বারংবার কেঁপে কেঁপে উঠছে। নীলার সর্বত্র শরীরে অজানা শিহরণ বয়ে চলেছে। এর আগে কোনো পুরুষ নীলাকে এত গভীরভাবে স্পর্শ করেনি। নীলা সবসময় ছেলেদের থেকে দূরে দূরে থেকেছে। কোনো পুরুষ নীলাকে স্পর্শ করবে কি করে, যেখানে নীলা নিজের ভাইদের ছাড়া অন্য ছেলেদের সাথে কথা পর্যন্ত বলেনি। সাইফান নীলাকে এভাবে বরফের ন্যায় জমতে দেখে নীলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তার মানে আমার বউয়ের জেলাসি ফিল হচ্ছিল। সাইফানের কথায় যেন হুঁশ ফিরে এলো নীলার। নীলার কানে এক নাগাড়ে বিরতিহীনভাবে বেজে চলেছে আমার বউ শব্দটি। নীলা কাঁপা কাঁপা কণ্ঠে শুধালো, আমার বউ মানে? সাইফান নীলাকে কোমর চেপে নিজের সাথে আরেকটু মিশিয়ে নেয়। সাইফান ঘোর লাগা কণ্ঠে শুধালো, আমার বউ মানে আমার বউ। বলছি আমার বউ জেলাস ফিল করছে। সাইফানের কথা শুনে নীলা সাইফানের দিকে প্রশ্ন ছুড়ে মারে, আপনি কি আমাকে আপনার বউ আর এই বিয়েটা মানেন? শোনেন মেয়ে, আমি যদি আপনাকে আমার বউ আর এই বিয়েটা না মানতাম, তাহলে আপনি কখনোই আমার এই বুকে থাকতেন না। আজ পর্যন্ত এই সাইফান আদ্রাসান চৌধুরী কোনো মেয়ের সান্নিধ্যে যায়নি, তবে এখন যাবে, খুব গভীরভাবে যাবে, শুধু তার ব্যক্তিগত হালাল নারীর সান্নিধ্যে। আর আর কিছু বলার সুযোগ পেল না। সাইফান নিজের বুকে হালকা ব্যথা অনুভব করলো। এত যাবৎ একটা ঘোরের মধ্যে ছিল সাইফান। নিজের হুঁশ ফিরতেই দেখে নীলা তার বুকে ধাক্কা মেরে দৌড়ে রুমের বাহিরে চলে যাচ্ছে। সাইফান যেই না কিছু বলতে যাবে, অমনি নীলা নিজের হাতের ফোনটা দেখিয়ে চেঁচিয়ে সাইফানকে বলে, আপনিও শুনে রাখুন, আমি নিশিতা আফরিন নীলা অন্য কোনো ছেলের সান্নিধ্যে যায়নি, শুধু নিজের ব্যক্তিগত পুরুষ বাদে। সাইফান যখন নীলাকে জড়িয়ে এইসব কথা বলছিল, তখন নীলা সাইফানের পকেট থেকে নিজের ফোনটা বের করে নিয়েছে। কথা বলতে বলতে সাইফানের হাতের বাঁধন আলগা হতে দেখে নীলা এই সুযোগটা কাজে লাগিয়েছে। সাইফানকে ধাক্কা মেরে চলে যায় সেখান থেকে। নীলার যাওয়ার পানে তাকিয়ে সাইফান বলে, বাই দা ওয়ে, আপনার ফোনের ওয়ালপেপারটা কিন্তু অস্থির। বলে মৃদু হাসে সাইফান। সাংস্কৃতিক ক্লাব থেকে বের হয়ে নীলা সোজা ক্যান্টিনে চলে যায়, কারণ সে তার বান্ধবীদেরকে বলে গিয়েছিল সেখানে বসে তার জন্য অপেক্ষা করতে। নীলাকে আসতে দেখে মোনা প্রশ্ন করে, কিরে, ফোন আনতে এত সময় লাগে? মোনার কথায় নীলা কিছু না বলেই মোনার পাশে গিয়ে বসে পড়ে। নীলার মুখ এখন লজ্জায় লাল হয়ে আছে। একটু আগে কি হলো তা ভেবে নীলা এখনো লজ্জা পাচ্ছে। নীলাকে কিছু বলতে না দেখে মোনা ফের শুধালো, কিরে, কি হলো? না না, কিছু হয়নি বলেই মাথা নিচু করে নেয় নীলা। মোনাও এই বিষয়ে বেশি গুরুত্ব দিল না। ক্যান্টিনের একটি টেবিলে বসেছে পিহু, সিনথিয়া, জেরিন, মোনা আর নীলা। ক্যান্টিনে বসে সবাই এটা সেটা নিয়ে গল্প করছে। তখনই ভার্সিটির মাইকে বলা হয়, তোমাদের মধ্যে যারা যারা সাংস্কৃতিক ক্লাবে নাম লিখিয়েছ, তারা লাঞ্চ করে দ্রুত সাংস্কৃতিক ক্লাবে চলে এসো। তোমাদের এখন থেকে রিহার্সাল শুরু করা হবে। এটা শুনে সবাই দ্রুত লাঞ্চ করে দৌড় দেয় সাংস্কৃতিক ক্লাবের দিকে। নীলা যখন থেকে জানতে পেরেছে সাইফান তার ডান্স পার্টনার হবে আর তাকে নাচের রিহার্সাল করাবে, তখন থেকেই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সাইফানের দিকে। নীলাকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সাইফান নীলার দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলে, কি ম্যাডাম, এভাবে তাকিয়েছেন কেন? সাইফানের কথায় থতমত খেয়ে যায় নীলা। নীলা আমতা আমতা করে বলে ওঠে, কই কিছু না তো। তাহলে আপনি আমার হাতটা ধরছেন না কেন? আপনি কি নাচ শিখতে চান না? নীলা কিছুটা বিরক্তির স্বরে শুধালো, আপনি কি আমাকে আপনার সাথে নাচ করতে হবে?
অবশ্যই, আমাকে ছাড়া আপনার কাছে আর কোনো অপশন নেই। নীলা বিরক্তিতে মুখ কুঁচকে নেয়। এদের এসব কাণ্ড দেখে কেউ কেউ মিটিমিটিয়ে হাসছে, বা কেউ কেউ হিংসায় চলে যাচ্ছে। পিহুর ডান্স পার্টনার হলো ইমদাদ, আর সিনথিয়ার ডান্স পার্টনার হলো রাইহান। অবশ্য পিহু আর সিনথিয়া রাজি ছিল না ইমদাদ আর রাইহানকে ডান্স পার্টনার হিসাবে নেওয়ার। তবে তাদের জন্য অন্য কেউ ছিল না পার্টনার হওয়ার জন্য। সবাই সবার পার্টনার বেছে নিয়েছে। তারা কেউ নিজেদের পার্টনার ছাড়তে রাজি নয়। তাই নীলা, পিহু আর সিনথিয়ার পার্টনার হওয়ার জন্য এগিয়ে আসে সাইফান, ইমদাদ আর রাইহান। এটা দেখে যারা নিজেদের পার্টনার ছাড়তে রাজি ছিল না, তারা এখন আফসোস করছে যে কেন তারা নিজেদের পার্টনারদেরকে ছেড়ে দেয়নি। নীলাকে এভাবে মুখ কুঁচকে দাঁড়িয়ে থাকতে দেখে সাইফান পুনরায় শুধায়, কি হলো, হাতটা দিন। নীলা আর কি করার, কোনো উপায় না পেয়ে নীলাও নিজের হাতটা বাড়িয়ে দেয় সাইফানের হাতের দিকে। সাইফান খপ করে নীলার হাতটা ধরে ফেলে। সাইফান নিজের হাতটা বাড়িয়ে নীলার এক হাত তার কাঁধের ওপরে এনে রাখে। সাইফান নীলার থেকে লম্বা হওয়ায় কাঁধে হাত রাখতে বেশ বেগ পেতে হয়েছে নীলাকে। এখন সাইফানের এক হাত নীলার হাতের মাঝে এবং আরেক হাত নীলার কোমরে বিদ্যমান। নীলারও সেম সিচুয়েশন, এক হাত সাইফানের হাতের মধ্যে আর এক হাত সাইফানের কাঁধে। ইতিমধ্যে সবাই ডান্স করা স্টার্ট করে দিয়েছে। পিহু ইমদাদকে শাসিয়ে শাসিয়ে বলছে, দেখুন, আপনি কিন্তু আমাকে একদম টাচ করার চেষ্টা করবেন না, তাহলে ভালো হবে না কিন্তু। ইমদাদ কপাল চাপড়ানোর অভিনয় করে বলে, আমি বলেছি আমি আপনাকে টাচ করব, ডান্সের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই টাচ করব। আমি যদি আপনাকে বাজেভাবে টাচ করি তাহলে আপনার ভাই আমাকে আস্ত রাখবে না, মনে থাকে যেন কথাটা। বলেই মুখ টিপে হাসে পেহু। সে জানে ডান্স করতে গেলে একটু আধটু স্পর্শ করাই লাগে, তবে সে ইমদাদকে মজা বোঝানোর জন্য বলেছে। অন্যদিকে সিনথিয়া রাইহানকে বলছে, আপনি ভালোভাবে নাচ করা শিখুন, না হয় আমরা হেরে যাব। এটা আমার প্রথম স্টেজ ডান্স করা। রাইহান মুখ বাঁকিয়ে বলে, আপনি এমন ভাব করছেন যেন আমিও এর আগে স্টেজে ডান্স করেছিলাম। সিনথিয়া আশ্চর্য হয়ে বলে, কি, আপনি আগে স্টেজে ডান্স করেননি? এই, আপনি না এই ভার্সিটিতে পড়েছেন, তাও আপনি। এই, এত কথা না বলে ডান্সে মনোযোগ দিন আপনি, কখন থেকে বকবক করেই যাচ্ছেন। রাইহানের কথা শুনে মুখটা বন্ধ হয়ে যায় সিনথিয়ার। নীলার হাত তখন কেঁপে কেঁপে উঠছে বারংবার। তা দেখে আর সহ্য হলো না সাইফানের। সে নীলাকে ধমক দিয়ে শুধালো, কি হয়েছে আপনার? আপনি কি আমার সাথে কমফোর্ট ফিল করছেন না? না মানে আসলে। কি মানে করছেন? না, আমি ঠিক আছি। নীলার কথা শুনে সাইফান নীলার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আপনাকে এর থেকে বেশি গভীরভাবে স্পর্শ করার অধিকার কিন্তু আমার আছে। সাইফানের কথা শুনে নীলার পুরোপুরি শরীর কেঁপে ওঠে। নীলা কোনো রকম নিজেকে সামলিয়ে বলে, আমি কি মানা করেছি নাকি? কথাটা বলেই নীলা বুঝতে পারে সে কি বলেছে। নীলা মাথা নিচু করে নিজের মনেই বিড়বিড় করে, ছি ছি নীলা, ছি, তুই এটা ওনার সামনে কি বলে দিলি? এখন কি ভাববেন উনি তোর ব্যাপারে? বলতে বলতেই নীলা মাথা তুলে তাকালো সাইফানের দিকে। সাইফান কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে নীলার দিকে। সাইফানের ঠোঁটের কোণে রয়েছে একটি টেডি স্মাইল। নীলা অপ্রস্তুত ভঙ্গিমায় বলে, কি দেখছেন আপনি? আমার বউকে দেখছি। বলেই অল্প স্বরে হাসে সাইফান। সাইফানের কথায় হকচকিয়ে যায় নীলা। তারা পুনরায় নাচের প্র্যাকটিস করতে থাকে। কিছুক্ষণ পর সবাইকে নিয়ে আলোচনা করার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে চিরকুটের মাধ্যমে গ্রুপ নির্বাচিত করা হবে। আসলে ডান্স করার সময় সবাইকে, মানে গ্রুপকে, একসাথে নাচ করতে হবে। তবে যদি কেউ চায় তারা আলাদা নাচ করবে, তাহলে তারা পরবর্তীতে একা একা নাচ করতে পারবে।
এখন ভাববার বিষয় হলো, তারা সবাই যেহেতু একসাথে মঞ্চে উঠে নৃত্য প্রদর্শন করবে, তাই 3টি গ্রুপকে সামনে এবং বাকি সব গ্রুপদেরকে একটু পেছনে নৃত্য প্রদর্শন করতে হবে, যেন আমন্ত্রিত সকল গেস্টরা খুশি হয়। সেই জন্য প্রতিটি গ্রুপের নাম চিরকুটে লিখে একটি বক্সে রাখা হয়। বক্সটিকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সেখানে উপস্থিত স্মৃতি নামের একটি মেয়ে এগিয়ে বক্স থেকে একে একে 3টা চিরকুট বের করে। চিরকুটের রুলস হলো, লাস্টের চিরকুটে যেই গ্রুপের নাম লেখা থাকবে সেই গ্রুপকে নৃত্য প্রদর্শন মেইন স্টার বলা হবে, মানে সেই গ্রুপ হবে নৃত্য প্রদর্শনের কেন্দ্রবিন্দু। প্রথম চিরকুট খুলতেই স্মৃতি নামের মেয়েটি বলে ওঠে, এখানে রয়েছে গ্রুপ এন। এটা শুনে সিনথিয়া চেঁচিয়ে বলে, ইয়াহু, আমাদের গ্রুপের নাম এসেছে। সিনথিয়ার চেঁচানো দেখে কেউ কেউ খুশি হয়, তো আবার কেউ কেউ বিরক্ত বোধ করে। স্মৃতি পুনরায় দ্বিতীয় চিরকুটটি খুলে সেখানে লেখা ছিল গ্রুপ এইচ। এটা দেখে পিহু বলে ওঠে, ইয়ে, আমাদের গ্রুপের নামও এসেছে। এদের এমন করতে দেখে নীলা একটি স্বস্তির শ্বাস ফেলে, বিড়বিড় করে বলে, আল্লাহ বাঁচাইছে। এই 2টা চিরকুটে যেহেতু ওদের নাম লেখা হয়েছে, তার মানে আমি এখানে নাই। আমার একদম ভালো লাগে না, শুধুমাত্র ওদের জন্য আমার এখানে নাম লেখাতে হয়েছে। নীলাকে এভাবে বিড়বিড় করতে দেখে সাইফান নীলার দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলে, কি হয়েছে মিসেস আদ্রাসান, আপনাকে দেখে তো বেশ উৎফুল্ল মনে হচ্ছে। নীলা উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, উৎফুল্ল হব না? চিরকুটে তো আমার নাম ওঠেনি, তাই আমি তো ডান্সের সময় পেছনে থাকবো। এখন যদি ডান্সে আমার ভুল হয় তখন কিছুই হবে না। নীলার কথা কানে আসতেই সাইফান যেই না কিছু বলতে যাবে, তখনই স্মৃতি নামের মেয়েটি আবারও বলে ওঠে, আমার হাতে রয়েছে লাস্ট চিরকুট, মানে যেটাতে আমাদের ডান্সের মঞ্চের মধ্যমণি গ্রুপের নাম লেখা রয়েছে। তো আমাদের ডান্সের মঞ্চের মধ্যমণি গ্রুপ হচ্ছে এস। কাকতালীয়ভাবে হলেও সত্যি এটাই যে লাস্ট চিরকুটে নীলার গ্রুপেরই নাম উঠেছে। এটা শুনে সাইফান যা বলতে চেয়েছিল তা না বলে অট্টহাসিতে ফেটে পড়ে। সাইফানের হাসির কারণ কেউ বুঝতে না পারলেও নীলা বেশ বুঝতে পেরেছে সাইফান কেন হাসছে। সাইফান নীলার কথাকে ভুল প্রমাণিত হতে দেখে এভাবে দম ফাটানো হাসি হাসছে, তা দেখে নীলার খুব রেগে গেল। নীলা নিজের রাগ ক্রোধ কন্ট্রোল করতে না পেরে পা দিয়ে বেশ জোরে পাড়া দেয় সাইফানের পায়ের ওপরে। নীলার পায়ে হিল পরা ছিল, হিলের কারণে পাড়াটা বেশ জোরে সরে পড়েছে। তাই তৎক্ষণাৎই হাসি থামিয়ে সাইফান চেঁচাতে শুরু করে, আউস, আহ, এটা কি করলে তুমি? নিজের জামাইকে কেউ এইভাবে? ব্যাস, আর কিছু বলার সময় পেল না সাইফান। তার আগেই নীলা সাইফানের মুখ নিজের হাত দিয়ে চেপে ধরেছে। সেখান থেকে যেতে যেতে নীলা সবাইকে উদ্দেশ্য করে বলে, সরি গাইস, সাইফান ভাই হয়তো পায়ে ব্যথা পেয়েছে, আমি দেখছি, আপনারা আপনাদের ডান্স কন্টিনিউ করেন। বলেই সাইফানের মুখটা চেপে ধরে তাকে টানতে টানতে সাংস্কৃতিক ক্লাব থেকে বের হয়ে যায় নীলা। ভার্সিটির ক্যাম্পাসের অপোজিটের একটি বড় ছোট্ট পুকুর রয়েছে। বড় ছোট বলার কারণ হলো পুকুরটি বড়ও নয়, আবার বেশ ছোটও নয়। সেই পুকুর পাড়ের সামনে খুব সুন্দর করে বসার জায়গা বানানো হয়েছে। পরিবেশ তখন হিম শীতল, হালকা গরম হাওয়া বইছে চারিপাশে। চারিপাশে গাছের পাতার শো শো শব্দ হচ্ছে। ক্যাম্পাসের এই দিকটা পুরো গাছগাছালি দিয়ে ভরপুর। ভার্সিটির সকল স্টুডেন্টরা সাংস্কৃতিক ক্লাবে রয়েছে। বাকি যারা সাংস্কৃতিক ক্লাবে যোগ দেয়নি তারা নিজেদের ক্লাসরুমে ক্লাস করছে। নীলা সাইফানকে নিয়ে সেখানে বসে পড়ে। সেখানে বসে সাইফান কিছু বলতে যাবে, তার আগেই নীলা তাকে শাসিয়ে বলে ওঠে, এই, আপনি সবার সামনে কি বলতে যাচ্ছিলেন? সাইফান মুখ গোমড়া করে বলে, কি আবার? যা সত্য তাই বলতে যাচ্ছিলাম। নীলা রাগ দেখিয়ে বলে, আমি না আপনাকে বলেছি আমি যতক্ষণ না বলবো
কাউকে এই সম্পর্কে কথা বলবেন না। তাহলে আপনি কেন বলতে যাচ্ছিলেন? নীলার প্রশ্নে সাইফানও কিছুটা রাগী ভাব নিয়ে বলে, তাহলে আর কি করব? আপনি আমার পায়ে এত জোরে পাড়া দিলেন কেন? তখন আপনি আমাকে দেখে এভাবে হাঁচছিলেন কেন? আর তার আগে এটা বলেন। সাইফানের প্রশ্নে পাল্টা প্রশ্ন করে নীলা। সাইফান এখন একটু অভিমান করে বলে, আমি না হয় একটু হেসেছি, তাই বলে আপনি আমাকে এত জোরে মারবেন? সাইফানের কথাগুলো শুনে নীলার এখন আফসোস হতে শুরু করলো। সে শুধু শুধু রাগের বশে সাইফানকে এত জোরে আঘাত করে ফেললো। এটা মোটেও তার কাম্য নয়। নীলা সাইফানের পাশে গিয়ে বসে এবং সাইফানের চোখে চোখ রেখে বলে, আপনার কি বেশি ব্যথা করছে? সাইফান নীলার মুখে একবার চোখ বোলায়। ইস, সাইফানের ব্যথায় নিজেরই কিভাবে যেন ব্যথা অনুভব করছে। সাইফান মৃদু হাসে, শুধালো, ব্যথা করছিল, তবে এখন তোমার মায়া ভরা মুখটা দেখে কিছুটা কমে গেছে। সাইফানের কথায় মুচকি হেসে দেয় নীলা। পরের দিনও নীলারা সবাই সাংস্কৃতিক ক্লাবে একত্রিত হয়ে নাচের রিহার্সাল করছে। এখানে সবার ডান্স পার্টনার থাকলেও নেই শুধু নীলা আর পিহু সিনথিয়ার। কারণ ভার্সিটির সকল বড় ভাইয়েরা মিলে ভার্সিটিকে নতুন রূপে সাজাতে ব্যস্ত। ভার্সিটিকে ডেকোরেশন করার দায়িত্ব এসে পড়েছে ভার্সিটির সিনিয়র স্টুডেন্টদের ওপর। আজ সকাল থেকে নীলা সাইফানের দেখা পায়নি। অবশ্য পিহুর থেকে শুনেছে যে সাইফান এবং তার বাকি বন্ধুরা সকাল থেকেই এদিকে সেদিকে ছোটাছুটি করছে আর দেখছে ডেকোরেশনের সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা। আর 2-3 ঘন্টার মধ্যেই ভার্সিটিতে ছুটি দিয়ে দেওয়া হবে। তবে সাইফানরা ভার্সিটির পুরো ডেকোরেশন শেষ করে বাসায় যাবে। নীলারা এখানে বসে সাইফানদের অপেক্ষা করছে, কেননা সাইফানরা বলে গেছে তারা এসে কিছু সময় ডান্সের রিহার্সাল করবে। ইতিমধ্যে মোনা এবং জেরিন চলে এসেছে নাটক বিভাগ থেকে, কারণ সেখানে সকল স্টুডেন্টরা নিজেদের মতো প্র্যাকটিস শেষ করে বাসায় চলে গিয়েছে। মোনা, সিনথিয়া এবং নীলা যেহেতু হোস্টেলে থাকে, তাই তাদের বাসায় যাওয়া নিয়ে কোনো টেনশন নেই। কারণ এখান থেকে প্রায় 5 থেকে 10 মিনিট হেঁটে গেলেই তাদের হোস্টেল দেখা যায়। পিহু আর জেরিন তাদের সাথে বসে আছে, কারণ তারা সাইফান তাদের বাড়িতে নিয়ে যাবে বলেছে। তারা বলেছে সাইফানদের যদি দেরি হয়ে যায় তাহলে তারা নীলাদের সাথে হোস্টেলে চলে যেতে পারে, পরে যেন সাইফান তাদের সেখান থেকে নিয়ে যায়। এখন নৃত্য বিভাগ পুরোপুরি খালি হয়ে গেছে, কারণ সেই সব গ্রুপ এখন রিহার্সাল করছিল। তারা বাড়িতে চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই দরজা খোলার শব্দ কানে আসে। নীলারা পেছনে ফিরে তাকাতেই দেখে কয়েকজন রুমের ভেতরে ঢুকেছে। তাদের দেখে নীলা বলে ওঠে, এতক্ষণ সময় লাগে আপনাদের? নীলার কথা শুনে ইমদাদের হাসি উজ্জ্বল হয়ে ওঠে, বলে, আর বলো না, আজকে অনেক কাজ করতে হয়েছে, তাই আসতে দেরি হয়ে গেল। এখনো কাজ শেষ হয়নি, আরো অনেক কাজ বাকি আছে। বলতে বলতেই ইমদাদ আর রাইহান ঢোকে নৃত্য বিভাগে। নীলা অধীর আগ্রহে তাকিয়েছিল দরজার পানে, তবে যার জন্য তাকানো সেই আসলো না। নীলার মুখটা পান সেটে হয়ে গেল। ইমদাদ আর রাইহান, সিনথিয়া আর পিহু সাথে রিহার্সাল শুরু করে দেয়। নীলা পুনরায় জেরিন ও মোনার সাথে গল্প করতে থাকে। ঠিক তখনই শোনা যায়, আপনি কি নাচের রিহার্সাল করবেন না? কথাটা কানে আসতেই ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে। নীলা ঘাড় ঘুরিয়ে দেখে সাইফান। সাইফান তাই এই দিকেই আসছে, তবে ডান পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তা দেখে নীলা প্রশ্ন করে, এ কি, আপনার পায়ে কি হয়েছে? কথাটা বলেই বেকুব বনে যায় নীলা। তার মনে পড়ে যায় সেই তো কালকে সাইফানের পায়ে আঘাত করেছিল। তাই নীলা খুব লজ্জিত বোধ করলো নিজের করা প্রশ্নে। নীলার প্রশ্ন শুনে রাইহান হতাশ কণ্ঠে শুধালো, কি জানি, আমরা কত করে জিজ্ঞেস করলাম কিন্তু শালা কিছুই বলল না। রাইহানের কথা শুনে সাইফান রাইহানকে ধমক দিয়ে বলে, তুই যদি আর একটা কথাও বলিস তাহলে তোর মাথা আর মাথার জায়গায় থাকবে না, এই আমি বলে দিলাম। সাইফানের কথায় রাইহান আর কিছুই বলার ছিল না।
তাই সে চুপ হয়ে যায়। সাইফান পুনরায় নীলার দিকে আসতে থাকে, একটু খুঁড়িয়ে। তা দেখে নীলা বেশ দুঃখিত হয়। সাইফান নীলার কাছে আসতেই নীলা সাইফানকে বলে, সরি, আমার জন্য আজ আপনাকে এত কষ্ট করতে হচ্ছে। নীলার কথায় সাইফান কোনো জবাব দেয় না, শুধু মুচকি হাসে। এভাবেই আস্তে আস্তে হেঁটে নীলার সাথে কোনো রকমে আধা ঘন্টা রিহার্সাল করলো সাইফান। সাইফান নীলাদের বলে হোস্টেলে যেতে এবং তার সাথে জেরিন ও পিহুকে নিয়ে চলে যায় বাসায়। পিহু আর জেরিনকে বাসায় রেখে সাইফান পুনরায় আসে ভার্সিটিতে। রাত প্রায় 12:25। ঘুম আসছিল না বলে হোস্টেলের বারান্দায় দাঁড়িয়ে রাতের আকাশ পানে চেয়েছিল নীলা। তখনই তার হাতে থাকা ফোনটা ভাইব্রেট হয়ে বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে অপরিচিত নাম্বার দেখে ফোনটা কেটে দেয় নীলা। বারংবার একই নাম্বার থেকে কল আসায় নীলা ভাবে এটি কোনো জরুরি কল হবে, তাই সে কলটিকে রিসিভ করে। ফোনটা রিসিভ করার সাথে সাথেই ওপাশ থেকে তীব্র ধমকের শব্দ শোনা যায়। এই মেয়ে, কখন থেকে কল দিচ্ছি, ফোন রাখো কোথায় তুমি? একটা বারও ফোনের শব্দ তোমার কানে গেল না? আওয়াজটা পরিচিত হলেও এই সময় নীলা ঠিক ঠাউর করতে পারল না এটি কার ফোন। তাই নীলা ওপাশের ব্যক্তিটিকে প্রশ্ন করে, কে বলছেন? নীলার কথা শুনে ওপাশের ব্যক্তিটি রাগান্বিত হয়ে ওঠে। ব্যক্তিটি রাগান্বিত স্বরে বলে, তোমার জামাই বলছি, জামাই। হঠাৎ এমন কথা শুনে নীলাও বেশ চেতে যায়। নীলা রাগান্বিত স্বরে বলে, রাত বিরাতে অপরিচিত নাম্বারে কল দিয়ে মজা করছেন? এত রাতে মেয়েদের কল দিয়ে উত্ত্যক্ত করছেন কেন? আর আমার কোনো জামাই টামাই নাই, নাই এখন, ঠিক আছে, ফোন রাখুন। বলেই নীলা যেই না কলটা কাটতে যাবে অমনি ওপাশ থেকে ব্যক্তিটি আবারও রাগান্বিত স্বরে বলে ওঠে, ভালোই ভালোই কথা শোনো নিশির রাত, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। নিশির রাত কথাটি শুনেই শব্দটি কানে আসতেই নীলার বুঝতে আর বাকি রইল না কে কল দিয়েছে। হ্যাঁ, সাইফানই কল দিয়েছে তাকে। তবে প্রশ্ন হলো সাইফান এত রাতে তাকে কল দিয়েছে কেন? এত কিছু ভাববার সময় নেই। নীলা সাইফানের উদ্দেশ্যে বলে, ও, এটা আপনি? আমি তো বুঝতেই পারিনি। আমি ভেবেছি কোন বদমাইশ ছেলেরা রাত বিরাতে মেয়েদের ফোন দিয়ে উত্ত্যক্ত করছে, তাই বলছি। নীলার কথা শুনে সাইফান কিছুটা শান্ত হয়। সাইফান নীলাকে হুকুমের স্বরে বলে, দ্রুত হোস্টেলের নিচে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। বলেই নীলাকে কিছু বলতে না দিয়েই ফোনটা কেটে দেয় সাইফান। নীলা বিস্মিত, হতবুদ্ধি বাকরুদ্ধ হয়ে গেছে। বিস্ময় কাটিয়ে নীলা দ্রুত মাথায় ওড়নাটা চেপে হোস্টেলের নিচে নামে, পা টিপে টিপে। নীলা নিচে নামতেই দেখে সাইফান লাল লাল রঙের গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে খুবই ক্লান্ত আর বেশ চটে আছে। হয়তো নীলার কথাগুলো শুনে এইরকমই হয়েছে। নীলা মাথা নিচু করে সাইফানের সামনে গিয়ে দাঁড়ায়। সাইফানকে কিছু বলতে না দেখে নীলা মাথা তুলে তাকায় সাইফানের দিকে। মাথা তুলে দেখে সাইফান এক দৃষ্টিতে তাকিয়ে তার দিকে। তা দেখে লজ্জায় আড়ষ্ট হয়ে যায় কোমল হৃদয়ের অষ্টাদশী। সাইফান নীলার দিকে তাকিয়ে বলে, এত সময় লাগে নিচে নামতে? বলতে বলতে গাড়ির দরজাটা খুলে একটি শপিং ব্যাগ বের করে আনে। সাইফান শপিং ব্যাগটি নীলার দিকে এগিয়ে দিতে দিতে বলে, ধরো এটা, এটাতে কি আছে? শাড়ি। সাইফানের ছোট্ট জবাবে বলে, শাড়ির কথা শুনে নীলা বেশ অবাক হয়ে গিয়েছে। এত রাতে এই লোক তার জন্য শাড়ি নিয়ে এসেছে? নীলা কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করে, এত রাতে শাড়ি এনেছেন, কিন্তু কেন? নীলার বোকা বোকা কথা শুনে সাইফান বেশ হতাশ হয়। সাইফান আজকে এইদিক সেদিক ছোটাছুটি করে বেশ ক্লান্ত। একে তো ভার্সিটির ডেকোরেশন, তারপর 9টায় ভার্সিটির ডেকোরেশন শেষ করে সে শপিং মলে গিয়েছে নীলার জন্য শাড়ি পছন্দ করতে। প্রায় 2 ঘন্টা ধরে সে শাড়িই পছন্দ করেছে। এরপর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। পরিবারের সবার চোখে ঘুম নেমে আসতেই সে চুপি চুপি বাসা থেকে বের হয়ে এসেছে নীলাকে শাড়িটা দেওয়ার জন্য। আর এইদিকে কিনা এই মেয়ে এত বোকা বোকা প্রশ্ন করছে তাকে। ক্লান্তি ভরা কণ্ঠে সে বলে, আরে গাধা,
কালকে নবীনবরণ অনুষ্ঠান, সবাইকে কালচারাল ড্রেস পরে আসতে বলা হয়েছে। তার উপরে তুমি নৃত্য বিভাগে অংশগ্রহণ করছো। তোমাকে তো কালকে শাড়ি পরে নৃত্য প্রদর্শন করতে হবে, তাই তোমার জন্য শাড়িটা এনেছি। এতক্ষণে বিষয়টা বুঝতে পারল না নীলা। পুনরায় একই সুরে বলে ওঠে, শাড়ি তো আমার কাছে আছে। তোমার কাছে শাড়ি আছে কি না নেই তা আমি কি জিজ্ঞেস করেছি? না, তবে। তার কিছু বলার আগেই সাইফান নীলাকে জড়িয়ে ধরে নিজের বক্ষ মাঝে। হতবাক হয়ে যায় নীলা, তাই সে চুপটি করে পড়ে রয় সাইফানের বক্ষের মাঝে। এভাবে 5-6 মিনিট পেরোনোর পর সাইফান নীলাকে ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে নীলার কপালে নিজের ঠোঁটটা আলতো করে পরশে ছুঁয়ে দেয় সাইফান। সাইফানের এহেন স্পর্শে কেঁপে ওঠে নীলা। নীলাকে ছেড়ে দিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে ওঠে সাইফান। এখন দ্রুত এগিয়ে ঘুমিয়ে পড়ো। আর কালকে কিন্তু সকাল সকাল উঠতে হবে। তোমার কিন্তু নৃত্য প্রদর্শন আছে, ভুলে যেও না। সাইফানের কথায় হুঁশ ফিরে আসে নীলার। নীলা অবাক কণ্ঠে শুধায়, আপনি আমাকে তুমি করে বলছেন? আর হ্যাঁ, কাউকে কোনোদিন দেখেছো নিজের বউকে আপনি আপনি করে বলতে? না। আরেকটি কথা আর একটি কথাও নয়, দ্রুত গিয়ে ঘুমিয়ে পড়ো। কথাটি বলেই সাইফান আরো একবার নীলার কপালে নিজের ঠোঁটটা ছুঁয়ে দেয়। সাইফানের কথা শুনে নীলাও লক্ষ্মী মেয়ের মতন হোস্টেলে চলে যায়। নীলা যতক্ষণ না এই হোস্টেলের নিজেদের কক্ষের বারান্দায় গিয়ে সাইফানকে দেখিয়ে হাত নাড়া দেবে, ততক্ষণ যাবৎ সাইফান সেখানেই দাঁড়িয়ে এক নাগারে নীলার দিকে তাকিয়েছিল। নীলাকে হাত নাড়াতে দেখে মুচকি হেসে গাড়িতে উঠে বসে। গাড়িতে বসেই নীলার দিকে তাকিয়ে ফ্লাইং কিস ছুড়ে দেয়, গাড়ি স্টার্ট দেয়। সাইফানের পানে তাকিয়ে নীলা মুচকি মুচকি হাসতে থাকে। আজ কেন জানি নীলা নিজেকে খুব ফুরফুরে মনে করছে। অজানা ভালো লাগা অনুভূতি তাকে গ্রাস করছে। নীলা কি কখনো বুঝতে পারবে এই অজানা অনুভূতির কথা? সকাল 8টা বাজতেই বারান্দায় ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে থাকা মোনার কপালে চিন্তার ভাঁজ। তার পাশে সিনথিয়া গালে হাত দিয়ে বিরক্তির মুখে দাঁড়িয়ে আছে। ঘরের ভেতর তাকিয়ে দেখে নীলা এখনো গভীর ঘুমে আচ্ছন্ন, মুখে একটু শিশুর মতো প্রশান্তি। কিন্তু ওরা দুজন জানে এই প্রশান্ত ঘুমই আজ বড় বিপদ ডেকে আনবে। সিনথিয়া দাঁতে দাঁত চেপে বলে, এই মেয়েটা তো একেবারে কুম্ভকর্ণ রে। আজকের দিনে কেউ এমন করে ঘুমায়? একটা ঢিল মারি নাকি বালিশ দিয়ে? মোনা দুষ্টু প্রস্তাব। একটানা ডেকে কাজ না হলে সিনথিয়া ও মোনা দুজনে মিলেই হঠাৎই চাদর টেনে খুলে ফেলে, আর সাথে সাথে চিৎকার করেও বসে নীলা। আহ, তোরা কি পাগল হলি নাকি? এই নিশি, তুই কি ভুলে গেছিস আজকের দিনটার কথা? মোনা রাগে রীতিমতো হাত নাচায়। আজ কি? ঘুম জড়ানো চোখ নিয়ে বলে নীলা। সিনথিয়া ধমক দিয়ে বলে, আজ নবীন বরণ রে বোকা। এক সেকেন্ডের যেন মাথার সব ঘুম উড়ে গেল নীলার। সে লাফ দিয়ে বিছানা থেকে উঠে ছুটে গেল বাথরুমের দিকে। যাওয়ার আগে বলে উঠল, আমাকে এত দেরিতে ডাকলি কেন? আজ তো আমাদের ডান্স পারফরমেন্স। এই মেয়ে, কোনোদিন ঠিক থাকবি না নাকি ঠিক হবি না? দুজনই একসাথে বলে ওঠে, মুখের হাসির রোল। ওইদিকে সিনথিয়া ও মোনা নিজেদের ফ্রেশ করে সাজুগুজু করতে ব্যস্ত। তারা শাড়ি পরে নিতে যাচ্ছে। এমন সময় নীলা বাথরুম থেকে বের হয়ে বলে, তোরা এখন শাড়ি পরছিস কেন? আয়, আগে হালকা মেকআপ করে নেই। তিনজনের আয়নার সামনে বসে সাজতে শুরু করেছে। মোনা ও জেরিন নাটকের জন্য আলাদা কস্টিউম পেয়েছে নাট্য বিভাগ থেকে। সিনথিয়া, নীলা, পিহু এরা শাড়ি পরে অংশগ্রহণ করবে ডান্সে। নীলা, সিনথিয়া আর পিহু এরা তিনজন গোলাপি রঙের একই শাড়ি পরবে। শাড়ি পরার মাঝে হঠাৎ কিছু একটা মনে হতেই নীলা বিছানার পাশে রাখা একটা প্যাকেট তুলে আনে। তা দেখে মোনার ভুরু কুঁচকে যায়। নিশি, এটা কি? এটার মধ্যে একটা শাড়ি আছে।
সিনথিয়া প্যাকেটটা টেনে খুলে ফেলতেই বিস্ময়ে চোখ ছানা বড়া হয়ে যায়। এক টুকরো স্বপ্ন যেন প্যাকেটের ভেতর থেকে বের হয়ে এলো। নীল রঙা কাতান শাড়ি, যার পাড় বেগুনি আর গায়ে হালকা রূপার কাজ। সিনথিয়ার চোখ গোল গোল করে বলে, ওফ নিশি, কখন কিনলি এই শাড়িটা? কিনেছিলাম ওই মানে ঠিক কোথা থেকে কিনেছিলাম? নীলা দৃষ্টি ঘুরিয়ে নেয়, কিন্তু তার মন তখন থেকে চলে গেছে সেই গভীর রাতে, যখন হোস্টেলের নিচে দাঁড়িয়ে সাইফানকে তাকে এই শাড়িটা দিয়েছিল। কিছু না বলে কেবলই চোখের ভাষায় হাজারটা কথা বলছিল সেই রাতে, কিন্তু সেই কথা কেউ জানবে না, জানানো যাবে না। নীলা যখন নীল কাতান শাড়িটা পরে আসে, তখন মনে হয়েছে যেন আকাশ থেকে নেমে আসা এক নীল পরী। কোমর পর্যন্ত খোলা চুল আর তাতে গুজে রাখা গোলাপ বেলির গাজরা, হাত ভর্তি নীল চুড়ি, কপালে ছোট্ট নীল টিপ, চোখে কালো কাজল, মাস্কারা, গালে মৃদু গোলাপি আভা, ঠোঁটে লাল গোলাপি মিক্সড লিপস্টিক, হালকা সাজে আর নীল ঝুমকায় যেন এক পরিপূর্ণ সাজ। সিনথিয়া গোলাপি শাড়ি, রূপার কানের দুল আর গোলাপি টিপ, আর হাতে গোলাপি চুড়ি, ভারী সাজে অপরূপ। মোনা ও জেরিন দুজনেই একই রকম নাটকের পোশাকে, কালো মেরুন রঙা ড্রামাটিক ড্রেস, খোপা করে চুলগুলো গুজে রাখা, ফুল লাগানো, হাতে একটা ছোট ব্যাগ যাতে রয়েছে শাড়ি পরে চেঞ্জ করে পরার জন্য। পিহু সিনথিয়ার সঙ্গে ম্যাচিং গোলাপি শাড়ি, হালকা সাজে টলটলে চোখ। সাইফান নীল সাদা মিশ্রিত পাঞ্জাবিতে ঠিক যেন প্রিন্স চার্মিং, চুলটা একটু হালকা সেজে স্টাইল করা, চোখে এক অনুচ্চারিত মাধুর্য। আর্য, জিহাদ, ইকবাল, ইমদাদ, তুর্য, ছিয়াম, রায়হান সবাই ঝকঝকে পাঞ্জাবিতে, কেউ হালকা অফ হোয়াইট, কেউ রঙিন ডিজাইনার পাঞ্জাবিতে। সবাই একসাথে প্রস্তুতি নিচ্ছে ডান্স এবং নাটকের জন্য। 11টা বাজার আগেই তারা সবাই পৌঁছে যায় ভার্সিটিতে। ঢুকতেই থমকে দাঁড়ায় তারা, যেন কোনো রাজপ্রাসাদে ঢুকলো তারা। গেট থেকে শুরু করে ছাদ অবধি ঝালর, রঙিন লাইটিং, ব্যানার, ফুলের মালা, থিমেটিক কার্টুন আর সাংস্কৃতিক প্রতীক। প্রধান ফটকের ওপর ঝুলছে ব্যানার, নবীন বরণ ও নবীন বিদায়, স্বাগতম নতুনদের প্রাণের প্রাণ মেলাতে। প্রত্যেক দেওয়ালে দেওয়ালে রং বেরঙের পোস্টার, ফটো ফ্রেম, স্মৃতির কাঠামো। মূল স্টেজটা সাজানো হয়েছে গোলাপি নীল রঙে, পেছনে গ্লিটারিং ব্যাকড্রপ, সামনে বড় এলইডি স্ক্রিন, সাথে রয়েছে আমন্ত্রিত অতিথিদের জন্য বসার জায়গা। প্রতিটি ক্লাসরুম সাজানো হয়েছে রঙিন কাগজ, মরিচা বাতি আর সহ আরো নানান রকমের ডেকোরেশন আইটেম দিয়ে। পুরো প্রাঙ্গণ যেন কোনো রঙিন স্বপ্ন। মেয়েরা যখন ক্লাবে ঢোকে, তখন আশেপাশে দাঁড়িয়ে থাকা বহু ছাত্রছাত্রী থমকে তাকিয়ে থাকে নীলার দিকে। কেউ বলে, ওই মেয়েটা কে রে, একদম সিনেমার নায়িকা লাগছে। নীল শাড়ির মেয়েটা মনে হয় নৃত্য বিভাগে থাকবে, কি দারুণ লাগছে তাকে। নীলা হেসে ফেলে, কিছু না বলে চোখে মুখে লাজুক হাসি ফুটে ওঠে। নৃত্য বিভাগের রিহার্সাল রুমে ঢোকেই নীলা সাইফান তুর্যের সাথে কথা বলছিল। সাথে ছিল ইমদাদ, রাইহান, ইকবাল, সিয়াম, আরজ আর জিহাদ। তুর্য বলেছিল, দোস্ত, তুই তো পুরো ভার্সিটির ডেকোরেশন করেছিস, ভার্সিটির রূপটাই পরিবর্তন করে ফেলেছিস। সাইফান হাসতে হাসতে সামনে তাকিয়ে বলে, তার বলতে দেখতে হবে না কে ডেকোরেশন করিয়ে। আর কিছু বলতে পারল না সাইফান, মুখ দিয়ে যেন কথা বের হচ্ছে না, নাকি সে কথা বলতে চাচ্ছে না। সে কিভাবে কথা বলে, এই সুন্দর মুহূর্তটা মিস করবে। সাইফানকে কথা বলতে না দেখে আরজ, জিহাদ, তুর্য, সিয়াম, ইমদাদ, ইকবাল, রাইহান তাকায় তার পানে। সাইফানকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে তারাও কিছু না বলে তাকায়
তার সেদিকে তাকিয়ে আহাম্মক বনে যায় তারা। সবেমাত্র নৃত্য বিভাগে প্রবেশ করেছে ৩ রমণী। তারা রমণীদেরকে দেখে আহাম্মক হয়নি, তারা আহাম্মক হয়েছে সাইফানকে মেয়েদের দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে। যদিও পিহু সাইফানের বোন, তবে বাকি দুজন তো বোন নয়। তারা সাইফানকে কখনো কোনো মেয়ের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখেনি। উল্টো মেয়েরা সাইফানকে ঘুরে ঘুরে দেখেছে। সাইফান হলো ভার্সিটির ক্রাশ বয়। সাইফান একা নয়, সাথে তার ভাই বন্ধুরা আছে। এই লিস্টে সাইফানও তার ভাই বন্ধুরা ভার্সিটিতে ক্রাশ বয় গ্রুপ নামে পরিচিত। তবে রাইহান ও তার পরিবার গত ১ বছর যাবৎ বিদেশে পাড়ি জমিয়েছে। তুর্য সিয়ামকে হাতের কনুই দিয়ে গুঁতো মেরে বলে, বন্ধু ব্যাপার কি বলতো? এই আদ্রাসান এভাবে তাকিয়ে আছে কেন? সিয়াম অবাকের রেশ ধরে বলে, তাই তো দেখছি মামা, ভার্সিটির ছাত্র সংগঠনের নেতা কিনা এইভাবে মেয়েদের দিকে তাকিয়ে আছে। তুর্য আর সিয়ামকে এভাবে ফিসফিস করতে দেখে ইকবাল পেছন থেকে চেঁচিয়ে বলে, কিরে তোরা দুজন কি বলছিলি? ইকবালের কথা কানে যেতেই ধ্যান ভাঙে সাইফানের। সাইফান যথাসম্ভব দৃষ্টি নিচে নামিয়ে দ্রুত নিজের চোখ সংযত করে ফেলে। সি সি, তুই এতক্ষণ যাবৎ নিশির রাতের দিকে এভাবে চেয়েছিলি? ছাত্রলীগের সভাপতি হয়ে লজ্জা করলে না এভাবে একটা মেয়ের দিকে তাকাতে? কথাগুলো আপন মনেই বিড়বিড় করলো সাইফান। পরেক্ষণেই তার মাথায় আসে নীলা তো তারই বিয়ে করা স্ত্রী। সে মনে মনে আবারও বলে, এখানে লজ্জার কিছুই নেই আদ্রাসান। তুই তোর বিয়ে করা বিবাহিত স্ত্রীর দিকে তাকিয়েছিলি, যেটা সম্পূর্ণ হালাল। কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে বারংবার। ইতিমধ্যে নীলারা এগিয়ে এসেছে সাইফানের কাছে। নীলা এগিয়ে আসতে দেখে বুক টান টান করে দাঁড়ায় সাইফান। পিহু সাইফানকে প্রশ্ন করে বলে, আপনাদের কেমন লাগছে, আমাদের কেমন লাগছে ভাইয়া? সাইফান কোনো রকমে জবাব দেয়, ভালো। শুধুই ভালো? সিনথিয়ার আফসোসে ভরা কণ্ঠ। সিনথিয়াকে জ্বালানোর জন্যই পেছন থেকে ইমদাদ বলে, ভালো না শুনে আর কি শুনতে চান? আমাদের না হওয়া ভাবি? সিনথিয়া ইমদাদের দিকে রেগে মেগে কটমট দৃষ্টিতে তাকায়। সাইফান প্রসঙ্গ এড়াতে বলে, জেরিন কোথায় বিহু? জেরিন আর মোনা নাট্য বিভাগে আছে ভাইয়া। সাইফানের সাথে অচেনা দুজন যুবককে দেখে বেশ আশ্চর্য হয়ে যায় নীলা। তারা দুজন হয়তো সাইফানের সমবয়সী হবে। তবে সবচেয়ে বেশি আশ্চর্যজনক ঘটনা হলো, যুবক দুজনের মধ্যে একজন হুবহু সাইফানের মতোই দেখতে। তাদের দুজনকে দূর থেকে দেখলে হুবহু এক মনে হবে, আর হয়েছে ওর কাছ থেকে দেখলেই ওদের পার্থক্য লক্ষ্য করা যায়। তাদের দুজনের শরীরের গঠন প্রায়ই একই রকম। উচ্চতার দিক থেকে সাইফান এবং আর্য দুজনেই সমান সমান। তবে সাইফান একটু উজ্জ্বল বর্ণের হলেও আর্য অত একটা উজ্জ্বল বর্ণের নয়। বেশ কাছ থেকে লক্ষ্য না করলে তাদের উজ্জ্বলতা প্রায় একই রকম দেখা যায়। আরও একটি পার্থক্য হলো, আর্যের চোখগুলো হালকা বাদামি হলেও সাইফানের চোখগুলো গাঢ় কালো। পরিশেষে তাদের মধ্যে আরও একটি পার্থক্য হলো, সাইফানের চুলগুলো একদম সোজা আর আর্যের চুলগুলো হালকা কোঁকড়ানো। নীলা নিজের কৌতূহল দমাতে না পেরে সাইফানের দিকে তাকিয়ে প্রশ্ন করেই ফেলে, ভাইয়া ওনারা কে? নীলার মনের কথা হয়তো সাইফান বুঝতে পেরেছিল, তাই সে আর্য আর জিহাদকে দেখিয়ে নির্বিঘ্নে জবাব দেয়, এ হলো আর্য, আমার আপন মায়ের পেটের যমজ ভাই। আর জিহাদ হচ্ছে আমার চাচাতো ভাই, মানে জেরিনের বড় ভাই। আর্য বিনয়ী হেসে নীলাকে বলে, তুমি মনে হয় আমাদের এই ভার্সিটিতে নতুন দেখছো? নীলা কিছুটা অপ্রস্তুত হয়ে হেসে বলে, আসলে ভাইয়া আমি সত্যি আপনাদের এই ভার্সিটিতে প্রথম দেখছি। নীলার কথা শুনে জিহাদ কিছুটা হতাশা ভরা কণ্ঠে বলে, হায় রে, আজকে আমাদের এই দিনও দেখতে হলো এই মেয়ে নাকি ভার্সিটিতে
ক্রাশ বয়দেরকে চেনে না। এটা মোটেও বিশ্বাসযোগ্য নয়। সাইফান পেছন থেকে জিহাদের মাথায় টালি মেরে বলে, ও তোদের চিনবে কি করে, যারা কিনা কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠানে ব্যতীত ভার্সিটিতে পা ফেলে না, যারা মাসে একবার ভার্সিটিতে এসে অ্যাটেন্ডেন্স দিয়ে হাওয়া হয়ে যায়। এখন বল, ওরা কি তোদের চেনার কথা? সাইফান এত বড়সড় কথা যেই না মনোবল দিয়ে বলেছিল, সেই মনোবল ভেঙে দেওয়ার জন্য সিনথিয়ার একটা কথাই যথেষ্ট ছিল। ভাইয়া, নিশি ও প্রথমে আপনাকে চিনত না। আপনার সাথে নিশির কিন্তু বাস স্ট্যান্ডেই প্রথম দেখা হয়েছিল। শেষ। সাইফানের মুখটা ফাটা বেলুনের মতন চুপসে যায়। সাইফানের মুখ দেখে সবাই হেসে কোটি কোটি। তবে সাইফানের হঠাৎ কিছু মনে হতেই তার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। তার মনে পড়ল লাল লেহেঙ্গা পরিহিতা নীলা যখন তার দিকে ছুটে এসেছিল। সেই দিন তাদের বিয়ে হয়েছিল এবং নীলার সাথে তার প্রথম দেখাও হয়েছিল, সাক্ষাৎও হয়েছিল। সাইফানের ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা কেউ না দেখলেও নীলার চোখে সেই হাসি আড়াল হয়নি। নীলা ঠিকই সাইফানের ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা দেখেছে এবং তার কারণও বুঝতে পেরেছে। এইসব কথার মাঝে নীলার দৃষ্টি তো এখন সামনে দাঁড়িয়ে থাকা এক সুদর্শন যুবকের ওপর। কথা আরো কিছু আগে বাড়বে, তার আগেই নৃত্য বিভাগে ঢুকে সিনিয়র আপুরা, যারা কিনা সাইফানদের সাথেই পড়াশোনা করছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো স্মৃতি, পুষ্পিতা, নৌভা আর কমলিকা। তারা এসে ঘোষণা দিল, এখন কিছুক্ষণ তারা নৃত্যের রিহার্সাল করবে, একটু পর তাদের প্রোগ্রাম আছে। কমলিকা এসে সাইফানকে বলে, আদ্রাসান, তুমি চাইলে আমি নিশিতার সাথে আমার পার্টনার চেঞ্জ করতে পারি। আর তার কোনো প্রয়োজন নেই, নিশিতার সাথে আমি পারফরমেন্স করব। কাট কাট জবাব সাইফানের। তা দেখে মুখটা কালো করে ফেলে কমলিকা। কমলিকা মনে মনে সাইফানকে পছন্দ করে। সেই ফার্স্ট ইয়ার থেকে ঘুরঘুর করছে সাইফানের পিছু পিছু, তবে এই ছেলে পাত্তা দিল না তো। কমলিকা দেখতে সুন্দরী, তার পিছে পুরো ভার্সিটির ছেলেরা পড়ে আছে, তবে সে তাদের পাত্তা না দিয়ে ঘুরছে সাইফানের পিছে। তবে সাইফান তাকে পাত্তা দিচ্ছে না। কোথা থেকে নীলা এসে নৃত্য বিভাগে নাম লেখালো, সেই থেকে কমলিকা লক্ষ্য করছে সাইফান নীলার প্রতি বেশ দুর্বল। মূলত সেই নীলাদের পার্টনার ছাড়া ডান্স করানোর জন্য পরিকল্পনা করেছিল। তবে তার পরিকল্পনায় এক বালতি জল ঢেলে এগিয়ে এসেছে সাইফান, ইমদাদ আর রাইহান। তা থেকে সে পরিকল্পনা করেছে নীলাকে সরিয়ে সাইফানের ডান্স পার্টনার হবে। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। সেখানে উপস্থিত সবাই আবার নাচের রিহার্সাল করতে লাগে। নাচার সময় নীলা চোখ সাইফানের চোখে পড়ে। দুজনের এক মুহূর্ত থেমে যায়, যেন পুরো কক্ষ থেমে আছে শুধু চোখে চোখে রাখা একটা মুহূর্তের জন্য। নীলা ফিসফিস করে, আপনি পায়ে ব্যথা নিয়ে পারফরমেন্স করতে পারবেন? তুমি বলছো পারফরমেন্স করবে, আর আমি কি করব না? সাইফানের চোখে ঝিলিক। নীলা আবারও বলে, আপনি আপনি খুব মানে আমি। সাইফান আরো এগিয়ে আসে, তারপর হেসে বলে, আমি ভাবতে পারিনি তুমি আমার দেওয়া শাড়িটা পরবা। তোমাকে এই শাড়িতে দেখে মনে হচ্ছে ঠিক আমার পাশে দাঁড়ানোর জন্যই বানানো হয়েছে। সাইফানের কথা শুনে নীলা আবেগীর সুরে বলে, শাড়িটা আপনি দিয়েছেন, আমি কি না পরে থাকতে পারি? জীবনের প্রথম কোনো পুরুষের দেওয়া উপহার পেয়েছি, তাও আবার নিজের একান্ত বাধ্যগত পুরুষের। নীলার কথা শুনে মৃদু হাসে সাইফান। গেস্টদের বরণ করে আনার দায়িত্ব পড়ে নীলা, সিনথিয়া, পিহু, জেরিন ও মোনার দলে। তারা ফুলের তোড়া আর হাসি মুখে দাঁড়িয়ে আছে ভার্সিটির গেটের সামনে। এতক্ষণ যাবৎ এক নাগারে দাঁড়িয়ে থাকতে থাকতে জেরিন বিরক্তি নিয়ে বলে, ধুর ব্যাং, ভালো লাগে না। এই গেস্ট কখন আসবে? মোনা জেরিনকে সান্ত্বনার বাণী শোনাচ্ছে। চুপ কর বোন, গেস্টরা এসে পড়বে, তাদের আসতে আর বেশি সময় বাকি নেই। মোনার কথায় মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল জেরিন।
কিছুক্ষণের মধ্যেই দেখা মেলে বহু কাঙ্ক্ষিত গেস্টদের। একে একে 3টা গাড়ি এসে থেমেছে ভার্সিটির গেটের সামনে। গাড়িগুলোর ভেতর থেকে নেমে আসছে আমন্ত্রিত গেস্টরা। নীলা প্রথমে এগিয়ে গিয়ে প্রধান অতিথির গলায় মালা পরিয়ে দেয়। তা দেখা দেখি এগিয়ে যায় পিহু, জেরিন, মোনা আর সিনতিহা। তারা সবাই অতিথিদেরকে মালা পরিয়ে শুভেচ্ছা জানায়। সকলেই তাদের সৌন্দর্য, আচরণ আর ব্যবস্থাপনায় মুগ্ধ। নীলারা তাদের নিয়ে যেখানে গেস্টদের বসার জায়গা করা হয়েছে সেখানে বসিয়ে দেয়। বসার জায়গার ঠিক সামনে বিশাল বড় স্টেজ করা হয়েছে। তাদের অনুষ্ঠান শুরু হয় ঠিক 12টা নাগাদ। প্রথমে স্টেজে উঠে প্রিন্সিপাল ভার্সিটির ভাষণ দেন নবীনদের উদ্দেশ্যে। এরপর তিনি আবারও ভাষণ শুরু করেন যাদের বিদায় হবে তাদের জন্য। প্রিন্সিপাল স্যারের ভাষণ শেষ হতে হতেই লাঞ্চের সময় হয়ে যায়। স্যার আরো কিছু বক্তব্য করে করে ভাষণ শেষ করেন। এরপর সবাই চলে যায় লাঞ্চ করতে। ভার্সিটির ক্যান্টিন সহ বিশাল মাঠ জুড়ে বিছানো হয়েছে চেয়ার টেবিল। সেখানে বসে অতিথিরা ও ভার্সিটির প্রথম বর্ষ থেকে শুরু করে চতুর্থ বর্ষের সকল ছাত্রছাত্রীরা খাওয়া দাওয়া শেষ করে। সময়টা তখন পড়ন্ত বিকেল। চারিপাশে ঝড়ো হাওয়া বইছে। ভার্সিটির সকল শিক্ষার্থীরা চেয়ারে বসে রেস্ট নিচ্ছে। কিছুক্ষণের মধ্যে তাদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। লাঞ্চের পর তাদের অনুষ্ঠান শুরু হয় প্রধান অতিথির ভাষণ দিয়ে। এরপর হয় কবিতা আবৃত্তি, স্বাগতম বক্তব্য হয়। আরো কিছু সংখ্যক ছাত্রছাত্রী শিক্ষাগত দিক দিয়ে ভাষণ দেয়। এরপর শুরু হয় ডান্স পারফরমেন্স। তবে এটি গ্রুপ ডান্স নয়। সিনিয়ররা এবং জুনিয়ররা একে 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 নিজেদের ডান্স পারফরমেন্স করে। কিছু সময় পর স্টেজের নাটক প্রদর্শন করে অনেকেই। এইসব করতে করতে সন্ধ্যা 7টা বেজে যায়। কিছুক্ষণের মধ্যেই নাটক বিভাগে জ্বলে ওঠে মোনা ও জেরিন। একটি প্রাচীন নাটক, অভ্যন্তরীণ যুদ্ধ, যেখানে দুই বোনের মনস্তাত্ত্বিক সংঘাত। জেরিন সংলাপের শেষে সবাই শিউরে ওঠে, আমি রক্ত চাই না, আমি চাই নিজেদের চিহ্ন। মোনা উত্তরে বলে, তুমি আমার বোন ছিলে, এখন কেবলই প্রতিদ্বন্দ্বী। উল্লাসে ফেটে পড়ে দর্শক। আশেপাশ থেকে বেশ প্রশংসনীয় শব্দ ভেসে আসে মোনা এবং জেরিনের জন্য। কিছুক্ষণের মধ্যেই স্টেজে জ্বলে ওঠে নৃত্য বিভাগ। আশেপাশে তীব্র আলো জ্বলে ওঠে। আলোর ঝলকানিতে মুখরিত চারিপাশ। এরপর সবার সামনে গ্রুপ ডান্স নিয়ে হাজির হয় নীলা ও সাইফান ও বন্ধুদের জুটি। নীলা, সাইফান মাঝখানে, পেছনে আর পিহু, ইমদাদ, সিনতিহা, রাইহান এবং পুরো ক্লাবের গ্রুপ ডান্সার। ব্যাকগ্রাউন্ড গানের সাথে তাল মিলিয়ে ইমদাদ গেয়ে ওঠে, চোখে চোখে প্রথম দিন, আলতো হাওয়া, মেঘে লুকায় রঙিন বিন্দু চিন। তুমি এলে এক সকালে, মনটা গেল ঢেউয়ের পলকে। ইমদাদের সাথে নাচ করার সাথে পিহু গেয়ে ওঠে, নবীন পথের মোড়ে দাঁড়িয়ে, চেনা শহরও নতুন লাগে নতুন রূপে। সাইফান নীলার নাচের সাথে তাল মিলিয়ে নাচতে নাচতে বলে, তুমি আমি প্রথম গল্পের পাতায়, নবীন খাতায় নাম লেখাই, মন জানে না তবুও চাই, তোমায় নিয়ে পথটা সাজাই। চুপি চুপি দেখা হোক, নবীন এই অনুভব থাকুক। নীলা সাইফানের সাথে তাল মিলিয়ে বলে ওঠে, ক্লাসের কোনায় হাসি টানে তোমার বলা কথা, এখন মনে গান হয়ে গানে। বন্ধুদের ভিড়ে হারাই মন, তবু খুঁজি তোমারই সেই চোখের অনুক্ষণ। নতুন পথ, নতুন বন্ধন, তোমায় পেয়ে জেগে ওঠে প্রাণ। রাইহান গেয়ে ওঠে। রাইহানের সাথে ডান্স করতে করতে সিনতিহাও গেয়ে ওঠে, তুমি আমি প্রথম গল্পের পাতায়, নবীন খাতায় নাম লেখাই, মন জানে না তবুও চাই, তোমায় নিয়ে পথটা সাজাই। চুপি চুপি দেখা হোক, নবীন এই অনুভব থাকুক। সবশেষে সাইফান গেয়ে ওঠে, দিন যাবে বছর ফুরাবে, এই চোখে চোখের গল্প হবে, হয়তো কখনো বলবো না কিছুই, তবু তুমি জানবে আমি চুপ থেকেও বলি। 3 জোড়ার নাচ একসাথে যেন ঢেউ তোলে স্টেজে। নীলার কোমলতা আর সাইফানের দৃঢ় ভঙ্গি দর্শকদের চোখ আটকে রাখে, কেননা তারা হলো ডান্স পারফরমেন্সের মধ্যমণি। পিহু আর ইমদাদদের নাচে হাসি, মজার টাচ, আর রাইহান ও সিনথিয়ার কেমিস্ট্রি পুরোটাই
কারিশমাটিক। দর্শকের হাততালিতে মুখরিত চারিপাশ। চারিপাশ থেকে ভেসে আসছে সবার কথা, অসাধারণ হয়েছে। আবার কেউ কেউ বলছে ডান্স পারফরমেন্স করে পুরো স্টেজে ফাটিয়ে দিয়েছে। এদিকে সারাদিনের এই ব্যস্ততা, হাসি, নাচ, চোখে চোখে চোখ রাখা, মুহূর্তগুলো পেরিয়ে রাত নামে। ক্লান্ত হয়ে বসে পড়ে নীলা, তার পাশে বসে সিনথিয়া, মোনা, জেরিন আর পিহু। ইতিমধ্যেই জেরিন, মোনা দুজনেই নিজেদের কস্টিউম পাল্টে নিজেদের আনা শাড়ি পরে ফেলেছে। তখনই কিছু ছেলে এসে সেখানে বসে থাকা সব মেয়েদের হাতে ফুল দিতে লাগে। এসব দেখে সেখানে বসে থাকা একটি মেয়ে বলে, ভাইয়া, আমাদের ফুল দিচ্ছেন কেন? মেয়েটির কথা শুনে ছেলেদের মধ্যে একজন বলে ওঠে, আসলে এই ফুলগুলো বেশি হয়ে গিয়েছিল, তাই আদ্রাসান ভাইয়া বলেছেন আপনাদের ফুলগুলো দিয়ে দেই। ছেলেটির কথা শুনে মেয়েটি বলে, ও আচ্ছা। এতক্ষণ এই ছেলে মেয়ের কথা মন দিয়ে শুনছিল নীলারা সবাই, তাই নীলা অধীর আগ্রহে বসেছিল একটি ফুলের আশায়। তবে তার ভাগ্যে ফুল জুটল না। পিহু, জেরিন, মোনা আর সিনথিয়ার কাছে আসতে আসতেই ফুল ফুরিয়ে গেল। তা দেখে ছেলেটি বিনয়ীর হেসে বলে, সরি আপু, ফুল শেষ হয়ে গেছে। ছেলেটির কথন নীলার ঠোঁটে হাসি টেনে বলে, সমস্যা নেই ভাইয়া, আমার ফুল লাগবে না। নীলার কথায় বিনয়ী হেসে ছেলেটি চলে যায় সেখান থেকে। ছেলেটির যাওয়ার পানে তাকিয়ে নীলা নিজ মনেই আওড়ায়, ফুল তুমি হয়তো আমার ভাগ্যে ছিলে না, বলে মৃদু হাসে নীলা। কেউ নীলার মন খারাপ না দেখলেও সাইফান দূর থেকেই সবই দেখেছে। সাইফান নিজেও বুঝতে পারছে ফুল না পাওয়া নীলা বেশ মন খারাপ করেছে। কিছু একটা ভেবে সাইফান চলে যায় সেখান থেকে। 15 থেকে 20 মিনিট যেতেই ফোন বেজে ওঠে টুং টাং শব্দ করে। নীলা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে কালকের রাতের নাম্বার থেকে কল এসেছে। নীলার নাম্বারটি দেখে বুঝতে একটু দেরি হয়নি যে কে কল করেছে। নীলা দ্রুত গতিতে ফোনটা রিসিভ করে কানে তোলে। ফোনটা রিসিভ হতেই ভেসে আসে সাইফানের ধারালো কণ্ঠ, ক্যাম্পাসের অপোজিটের পুকুর পাড়ে চলে এসো। বলেই নীলাকে কিছু বলতে না দিয়েই ওপাশ থেকে ফোনটা কেটে দেয় সাইফান। সাইফানের ধারালো কথায় নীলা চুপি চুপি উঠে দাঁড়ায় সেখান থেকে প্রস্থান করবে বলে। নীলাকে এভাবে চুপি চুপি উঠতে দেখে জেরিন প্রশ্ন করে, নিশি, কই যাচ্ছিস? জেরিনের কথায় নীলা ঠাহর হয়, এখানে তো সবাই আছে, এখন সে এখান থেকে যাবে কি করে? নীলা আমতা আমতা করে বলে, কই আর যাব, একটু ওয়াশরুমে যাব। তাহলে তুই একা যাচ্ছিস কেন? চল আমরাও যাই তোর সাথে। নীলার কথা শুনে একই সুরে বলে উঠল সবাই। সবাই বলতে মোনা, জেরিন, সিনথিয়া আর জেরিন। সবার কথায় থতমত খেয়ে যায়। নীলা চোরা কণ্ঠে সুদার, না, আমি একাই যেতে পারবো, তোরা এখানে রেস্ট কর, বলেই হাঁটা ধরে নীলা। সে জানে এখন সে এখানে থাকলে নানান রকম প্রশ্নে জর্জরিত হতে হবে তাকে, তাই সে ধীরে সুস্থে কেটে পড়ে এখান থেকে। নীলার যাওয়ার পানে তাকিয়ে মোনা সিনথিয়াকে উদ্দেশ্য করে বলে, কিরে সিন্ধু, নিশুর কি ভূতের ভয় চলে গেল? আমারও তো তাই মনে হয়। দেখিস না কিভাবে এত রাতে একা একা ওয়াশরুমে চলে গেল। সিনথিয়ার কথা শুনে জেরিন অবাক হয়ে বলে, নিশিতা কি ভূতের ভয় পাই? মোনা দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ, নিশি ভূতকে ভয় পায়। ছোটবেলায় কাব্য ভাইয়া নিশিতাকে একটি রুমে আটকে ভূতের ভয় দেখিয়েছিল। সেই থেকে নিশিতা ভূতকে ভয় পায়। ও নিশিতা অন্ধকারে ফোবিয়া রয়েছে। এদের কথা শুনে পিহু বলে, তাহলে নিশি একা কি করে যাবে? টুকটুক পায়ে ক্যাম্পাসের অপোজিটে পুকুর পাড়ের দিকে একা হেঁটে যাচ্ছে নীলা। রাত তখন 9টা 40। ভার্সিটির এই দিকটা একদমই নির্জন। নির্জন হবারই কথা। অনুষ্ঠান শেষ হয়েছে কিছু সময় হয়েছে। ইতিমধ্যেই ভার্সিটির প্রায় সংখ্যক ছাত্রছাত্রীরা বাড়িতে চলে গেছে। বাকি যারা ছিল তারা বাসার জায়গায় যেখানে নীলারা বসে সেখানে সবার সাথে আড্ডা দিচ্ছে। শুকনো পাতার মচমচে শব্দগুলো তুলে ডিপ ডিপ করে এগিয়ে যাচ্ছে নীলা পুকুর পাড়ের দিকে। চারিদিকের শীতল হাওয়া বইছে। মনে তার একরাশ আতঙ্ক, সংখ্যা রয়েছে, সাথে রয়েছে হিলের ঠক ঠক শব্দ, সব মিলিয়ে একাকার। ঠান্ডা বাতাস বারংবার কাঁপিয়ে তুলছে নীলাকে। নীলার এখন মনে হচ্ছে সাইফানের কথা শুনে তার বড্ড ভুল হয়ে গেছে।
কিছুক্ষণের মধ্যেই পুকুরের পাশে এসে দাঁড়ায় নীলা। কাঁপা কাঁপা কণ্ঠে ডাকতে শুরু করে দেয় নীলা, এই যে শুনছেন, আপনি কোথায়? আপনি কি এখানে আছেন? ফলাফল শূন্য। নীলার কথার জবাবে ওপাশ থেকে কোনো উত্তর আসে না। এর কারণে আরো আতঙ্কিত হয়ে পড়ে নীলা। নীলা ভয়ে ভয়ে ডাকতে শুরু করে, এই যে শুনছেন, এটা কিন্তু মোটেও মজা করার সময় নয়, আমার কিন্তু খুব ভয় হচ্ছে। কোথায় আছেন? তাড়াতাড়ি বের হয়ে আসেন সেখান থেকে। না, এবারও ফলাফল শূন্য। নীলা এবার ভয় কান্না করতে শুরু করে দেয়। চোখ দিয়ে এক ফোঁটা করে পানি গলিয়ে পড়ে গাল বেয়ে। নীলা অনুভব করে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। নীলা হাল এবার বেহাল হয়ে যায়। নীলা যেই না দৌড়ে সেখান থেকে পালাতে যাবে, তার আগেই পেছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি তার হাতটা চেপে ধরে। নীলা কান্না মিশ্রিত কণ্ঠে বলতে শুরু করে, প্লিজ ভূত বাবাজি, আমাকে ছেড়ে দিন, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর এখানে আসবো না, দয়া করে আমাকে ছেড়ে। আর কিছু বলতে যাবে তার আগেই নীলা নিজের গালে কারোর হাতের স্পর্শ অনুভব করে। সে বুঝতে পারে পেছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি তার চোখের পানি মুছে দিচ্ছে। এর ফলে নীলার ভয় কিছুটা কমে আসে, কারণ সে এতটাও বোকা নয় যে কোনটা ভূতের স্পর্শ আর কোনটা মানুষের স্পর্শ সে বুঝতে পারবে না। নীলা আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে পেছনে দেখে। তা দেখে পেছনে থাকা ব্যক্তিটি অট্টহাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে বলে, তুমি একটা ভীতু নিশির রাত, তা আগে জানতাম না তো। বলেই আবারও হু হু করে হাসতে শুরু করে। পেছনে তাকিয়ে সাইফানকে দেখে জানে জান আসে নীলার। নীলা রাগান্বিত কণ্ঠে বলে, আপনি একটা বজ্জাত, সেই কখন থেকে ডেকে যাচ্ছি আপনাকে, আপনি কোন কেন সাড়া শব্দ করছিলেন না কেন? আমি তো দেখতে চাইছিলাম আমার বউটা কতটা সাহসী, তবে এখন বুঝলাম আমার বউ মোটেও সাহসী নয়। সাইফানের কণ্ঠে দুষ্টুমি। নীলা দাঁতে দাঁত পিষে বলে, আপনার মজা করা শেষ, আমাকে এখানে তো মজা করার জন্যই এনেছেন, তাহলে এখন আমি আসি। বলেই উল্টো দিকে ঘুরে দাঁড়ায় নীলা। তা দেখে সাইফান সিরিয়াস ভঙ্গিমায় বলে, হেই দাঁড়াও দাঁড়াও, যাবে না নিশিরাত? বলতে বলতেই নীলার সামনে এসে দাঁড়ায় সাইফান। নীলা বিরক্তি মাখা কণ্ঠে শুধালো, এখন কি চাই? কিছুই চাই না, তবে তোমাকে কিছু দিতে চাই। সাইফানের কথায় চোখে চোখ রাখে নীলা। নীলা অবাক দৃষ্টিতে সাইফানের দিকে তাকিয়ে বলে, কি দিতে চান? নীলার কথা শুনে পেছনে রাখা হাত সামনে বাড়িয়ে দেয় সাইফান। নীলা দেখতে পায় সাইফানের হাতে এক গুচ্ছ লাল গোলাপ, আর হাতের জন্য দুইটি গাজরা। এইসব দেখে অবাক হয়ে যায় নীলা। নীলা অবাক কণ্ঠে বলে, এগুলো কার জন্য? আরে বোকা, এগুলো তোমার যশ, তোমার সামনে ধরেছি, নিশ্চয়ই তোমার জন্য এনেছি, নয়তো তোমার সামনে এগুলো ধরতাম? নীলার বোকা বোকা কথায় বিরক্তি নিয়ে উত্তর দেয় সাইফান। নিজের কথাই নিজেই বোকা বনে গেছে নীলা। নীলা ফের অবাক কণ্ঠে বলে, আমার জন্য কেন এনেছেন? আমি দীপ্তিকে বলেছিলাম যে এই ফুলগুলো বেঁচে আছে সেগুলো মেয়েদেরকে দিয়ে দিতে, তাই দীপ্ত মেয়েদেরকে ফুল দিচ্ছিল। যখন দীপ্ত মেয়েগুলোকে ফুল দিচ্ছিল তখন তুমি ফুল না পাওয়ায় মন খারাপ করেছিলে, তাই তোমার জন্য এনেছি, এই নাও, ধরো।